সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। 19 শতকে বাংলা তথা ভারতের বিস্তীর্ণ অংশের বিদেশি ইংরেজবাদের সাম্রাজ্যবাদী শাসন সুপ্রতিষ্ঠিত হয়। এই সময় পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বাংলার শিক্ষা, সমাজ, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু হয়। 19 শতকে বাংলার শিক্ষাক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ঘটে। এই সময় আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান, ইংরেজি ভাষা, সাহিত্য, নারী শিক্ষা প্রভৃতির প্রচলন ঘটে। বিভিন্ন মনীষীর উদ্যোগে সামাজিক এবং ধর্মীয় কুসংস্কার দূর করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে যে সময় বাংলায় ব্যাপক সাংস্কৃতিক অগ্রগতি ঘটে, যা সাধারণভাবে 19 শতকে বাংলার নবজাগরণ নামে পরিচিত। 19 শতকে বাংলা সাময়িক পত্রপত্রিকা, সংবাদপত্র, সাহিত্য সমাজের প্রতিফলন। শ্রীরামপুর মিশনারি ত্রয়ী উইলিয়াম কেরি ওয়ার্ড মার্শম্যানের সৌজন্যে প্রকাশিত হতে শুরু করে সাপ্তাহিক সংবাদপত্র রূপে সমাচার দর্পণ, মাসিক পত্রিকা রূপে দিগদর্শন। এরপর 1839 খ্রিস্টাব্দ থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর শুরু করেন। সংবাদপত্রগুলিতে প্রকাশিত হতে থাকে সমকালীন বাংলার আর্থ-সামাজিক যাপনের কথা। তত্ত্ববোধিনী, বামাবোধিনী, সোমপ্রকাশ ভারতী প্রবাসী সাময়িক পত্রিকা তুলে ধরে বাংলার মানুষের কথা। বঙ্গদর্শন, গ্রামবার্তা প্রকাশিকা, হিন্দু প্যাট্রিয়ট, সঞ্জীবনী প্রভৃতি সংবাদপত্র বিভিন্ন ভাবনায় প্রতিফলন ঘটাতে থাকে। কালীপ্রসন্ন সিংহ, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র প্রমুখ সাহিত্য একদিকে যেমন জাতীয়তাবাদের অঙ্কুরোদ্গম ঘটে, অন্যদিকে সমাজের আয়নার স্বরূপ হয়ে ওঠে। সাময়িক পত্র বামাবোধিনী। 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত যে সাময়িক পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল বামাবোধিনী। ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এই সভার উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা, বাঙালি বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, নারী সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা, নারীদের মনের কথা তুলে ধরা। 1863 খ্রিস্টাব্দে আগস্ট মাসে উমেশচন্দ্রের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। পুরুষদের মতো লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু প্রমুখের মতো মহিলারা স্বনামে বেনামে পত্রিকায় নিয়মিত লিখতেন। সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট। 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি এই পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। প্রথমে সাপ্তাহিক হিসেবে শুরু হলেও 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় পরিণত হয়। পত্রিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্বত্বাধিকারী ছিলেন মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ 1853 থেকে 55 পত্রিকার নামকরণ করেন। গিরিশচন্দ্রের পর হরিশচন্দ্র মুখোপাধ্যায় 1824 থেকে 61 সম্পাদনাকালে পত্রিকাটি জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলে হরিশচন্দ্র তার পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তোলেন। সারা বাংলায় সংবাদদাতা নিয়োগ করে তিনি নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ সংগ্রহ করেন এবং তা এই পত্রিকায় নীল জেলা নামে নতুন বিভাগ খুলে নিয়মিত প্রকাশ করতে থাকেন। 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহের সূচনা ও সরকার কর্তৃক নীল কমিশন গঠনের নেপথ্যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল ব্যবস্থার বিরুদ্ধে প্রচার বিশেষ ভূমিকা নিয়েছিল। সীমাহীন পরিশ্রম এবং স্ত্রী সন্তানদের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদ প্রভৃতির ফলে শীঘ্রই হরিশচন্দ্রের স্বাস্থ্য ভেঙে পড়ে। তা সত্ত্বেও হিন্দু প্যাট্রিয়টের কাজ থেকে তিনি কখনো ছুটি নেননি। হরিশচন্দ্রের পর 1862 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস পাল পত্রিকাটি সম্পাদনা করেন। এটি 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। সংবাদপত্র গ্রামবার্তা প্রকাশিকা। এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। বাউল গানে নিজেকে কাঙাল বলে উল্লেখ করতেন বলে তিনি কাঙাল হরিনাথ নামে প্রসিদ্ধ। মাসিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করলে পরে এটি যথাক্রমে পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়। 1880 সালে এপ্রিল মাসে প্রকাশিত গ্রামবার্তার প্রকাশিকার প্রথম পৃষ্ঠার একটি অংশ। জমিদার জোতাদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করতে গিয়ে হরিনাথ তাদের রোষের মুখে পড়েন। তিনি লিখেছেন, আমি অতদূর অত্যাচারী লোকের বিষনেত্রে পড়িয়া নানা প্রকারে উৎপীড়িত ও অত্যাচারিত হইতে লাগিলাম।
হরিনাথকে একবার জমিদারদের আক্রমণ থেকে লালন ফকির তার দলবল নিয়ে রক্ষা করেন। গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস লিখেছেন, সে সময় পাবনার ডিসির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিসি চিঠিতে কাঙাল হরিনাথকে লিখেছেন, সম্পাদক, আমি তোমাকে ভয় পাই না ঠিকই, তবে তোমার লেখনির জন্য অনেক অপকর্ম ছাড়তে বাধ্য হয়েছি। শোষণের অত্যাচারের চিত্র তুলে ধরার পাশাপাশি এই পত্রিকায় সাহিত্য, দর্শন, বিপ্লবীদের শপথ, বীরত্ব গাথা প্রভৃতি বিষয়ে আলোচনা থাকত। লালন ফকিরের গান এই পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 19 শতকে বাংলা সাহিত্যে যেসব গ্রন্থ তৎকালীন সমাজে জ্বলন্ত প্রতিচ্ছবি, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হুতুম প্যাঁচার নকশা 1861 সাল। মাত্র 30 বছর আয়ুষ অধিকারী কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে কবি গ্রন্থটি প্রকাশ করতেন। কালীপ্রসন্ন সিংহ মাত্র 15 বছর বয়সে বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেন। বাবু কালচারের তীব্র নিন্দা করেন তিনি। গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তাদের সকলেই লেখকের মতো এক উচ্চ শ্রেণীভুক্ত। প্রথমত, ইংরেজি শিক্ষিত সাহেবী চলাচলের অন্ধ অনুকরণ। দ্বিতীয়ত, ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবী চালচলনের অনুকরণকারী নয়। তৃতীয়ত, ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ। কালীপ্রসন্ন সিংহের প্রণীত হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের ভূমিকায় প্রথম অংশ 1862 সালে শ্রীতালা হুল ইয়ার দ্বারা প্রকাশিত। সাহিত্য নীল দর্পণ। 19 শতকের ইংরেজ সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে নীল চাষে বাধ্য করেন। খাদ্যশস্য উৎপাদন বন্ধ হলে চাষির ঘরে হা অন্ন রব ওঠে। অন্যদিকে শুরু হয় নীল বিদ্রোহ। অত্যাচারী নীল চাষিরা নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই নীলকরদের অত্যাচার নীল বিদ্রোহের পটভূমিকা নিয়ে 19 শতকের খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার, সমাজসেবী দীনবন্ধু মিত্র তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি নীল দর্পণ রচনা করেন। 1872 সালে প্রকাশিত নীল দর্পণ নাটকের লেখক রচিত ভূমিকার প্রথম অংশ শ্রী রামচন্দ্র ভৌমিক কর্তৃক প্রকাশিত। নীল দর্পণ হল বাংলার প্রথম নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত। ইংরেজি অনুবাদটি খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত, তবে অনেক গবেষক মনে করেন যে মাইকেল মধুসূদন দত্ত এর অনুবাদ করেন। ব্রিটিশ সরকারের শাস্তি এড়াতে তা লং সাহেবের নামে প্রকাশ করেন। যাই হোক, ইংরেজ সরকার লং সাহেবকে অভিযুক্ত করে। বিচারে তার 1 মাস কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা ধার্য হয়। আদালত কক্ষে উপস্থিত কালীপ্রসন্ন সিংহ তখন জরিমানার 1000 টাকা শোধ করে দেন। 1872 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটার বা জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ প্রথম নাটক নীল দর্পণ। 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করত যে প্রথমত ভারতীয় শিক্ষার অগ্রগতির জন্য ব্রিটিশদের অর্থ সম্পদ ব্যয়ের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ভারতীয়দের ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার হস্তক্ষেপ করলে তারা সরকারের উপর ক্ষুব্ধ হতে পারে। তৃতীয়ত, ভারতীয়রা আধুনিক পাশ্চাত্য শিক্ষা পেলে ভবিষ্যতে তাদের মধ্যে স্বাধীনতার চেতনা জেগে উঠবে। এই মানসিকতার ফলে ইংরেজ কোম্পানি প্রথম দিকে এদেশের শিক্ষার অগ্রগতির বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে আরবি ফার্সি শিক্ষাকেই গুরুত্ব দেয়। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে কলকাতায় মাদ্রাসা, স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতা এশিয়াটিক সোসাইটি, জোনাথন ডানকানের নেতৃত্বে বারাণসী সংস্কৃত কলেজ এবং লর্ড ওয়েলেসলির উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রাচ্য বিদ্যাশিক্ষার বিষয়ক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ব্রিটিশ পার্লামেন্টে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ অ্যাক্ট পাস হয়, ওই আইন ধারায় বলা হয়েছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করবে। লর্ড বেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন। এদেশে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত, এই প্রশ্নকে কেন্দ্র করে জনশিক্ষা কমিটির সদস্যরা কার্যত প্রাচ্যবাদী এবং
ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে দুটি দলে বিভক্ত হয়ে পড়েন। প্রাচ্যবাদের সমর্থক অর্থাৎ ওরিয়েন্টালিস্টদের মধ্যে অন্যতম ছিলেন এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ। অন্যদিকে পাশ্চাত্যবাদের সমর্থক অর্থাৎ অ্যাংলিসিস্টদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস ব্যাবিংটন, মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কলভিন প্রমুখ। 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিটস নামে পরিচিত। প্রস্তাবে মেকলে বলেন যে প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক, চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় নিকৃষ্ট। প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত, অপবিত্র, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত। এদেশের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে ক্রম নিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি অনুসারে ক্রমাগত দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মতো খ্রিস্টধর্ম প্রচারক সংস্থার উদ্যোগে কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, কলকাতার বাইরে বহরমপুর, কালনা, মালদাহ প্রভৃতি কয়েকটি অংশে ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয়। ব্যাপটিস্ট মিশন, উইলিয়াম কেরি, মার্শম্যান নোয়াল প্রমুখের উদ্যোগে 126টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের একটি কলেজে প্রতিষ্ঠিত হয় কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, এবং কলকাতায় বিশপ মিডলটন এর প্রচেষ্টায় শিবপুরে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। জেসুইট মিশনারিরা কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ এবং লরেটো হাউস স্কুল প্রতিষ্ঠিত করেন। রামমোহন রায়, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, তেজচন্দ্র রায়, জয়নারায়ণ ঘোষাল, ডেভিড হেয়ার প্রমুখ বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারে অগ্রণী ছিলেন। 1800 খ্রিস্টাব্দে ভবানীপুর ও 1814 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় ইংরেজি বিদ্যালয় স্থাপিত হয়। রামমোহন রায় কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ থেকে প্রেসিডেন্সি রূপান্তরিত হয়। 1855 সালে বিদ্যালয় শিক্ষা বিভাগ হিন্দু স্কুল নামে পরিচিত হয়। প্রেসিডেন্সি কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিদ্যালয় নামে পরিচিত। ডেভিড হেয়ার পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, যা হেয়ার স্কুল নামে পরিচিত। বিভিন্ন স্থানে ইংরেজি বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে। 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করলে সরকারি উদ্যোগে পাশ্চাত্য ধাঁচের বেশ কয়েকটি ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এগুলির মধ্যে কলকাতা মেডিকেল কলেজ, বোম্বাই এলফিনস্টোন কলেজ, মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল, রুড়কিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ গঠিত হয়। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত বা উডের নির্দেশনামা, যা পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত। এতে যেসব সুপারিশ হলো সেগুলি হলো: একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন, কলকাতা, বোম্বাই, মাদ্রাজে একটি করে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠা, শিক্ষক শিক্ষিকা ব্যবস্থা চালু, উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি। এই ডেসপ্যাচ অনুযায়ী 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1882 খ্রিস্টাব্দে লাহোর ও এলাহাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শ্রীরামপুর খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি মার্শম্যানের উদ্যোগে 1811 খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। লন্ডন মিশনারি সোসাইটি রবার্ট মে 1818 খ্রিস্টাব্দে চুঁচুড়ায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। এরপরে ফিমেল জুভেনাইল সোসাইটি, মিশেল কুক, মেরি উইলিয়াম, মেরি কার্পেন্টার এবং অ্যানেট অ্যাগ্রয়েড প্রমুখ বিদেশিনী বাংলায় নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করেছেন। মিস কুক ক্যালকাটা ফিমেল স্কুল এবং প্যারিচাঁদ মিত্র বারাসাতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কলকাতায় স্কুল সোসাইটি এবং লেডি সোসাইটি ফর ফিমেল এডুকেশন প্রভৃতি প্রতিষ্ঠায় বাংলার নারী শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছিল।
বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেতন স্কুল নামে পরিচিত। বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্যোগে বিদ্যাসাগর বাংলায় বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলিতে 1300 ছাত্রছাত্রী পড়াশোনা করত। মেয়েদের মধ্যে প্রথম কাদম্বিনী ও গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু 1883 খ্রিস্টাব্দে বেথুন কলেজ থেকে বিএ স্নাতক ডিগ্রি লাভ করেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম ভারতীয় মহিলা যিনি ডাক্তারি পাশ করেন 19 শতকের শেষের দিকে। প্রথম বাংলায় নারী ঔপন্যাসিক স্বর্ণকুমারী ঘোষাল ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায় 1890 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনে প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বিদ্যাসাগর কলেজ 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউট এবং মা ভগবতী দেবীর স্মৃতিতে নিজগ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারীদের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং বেশ কিছু কৃতি নারীর আত্মপ্রকাশ ঘটে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম স্নাতক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এবং চন্দ্রমুখী বসু। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় রাধাকান্ত দেবের ভূমিকা। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় রামমোহন রায় সহায়তার কথা কেউ স্বীকার করলে ডক্টর রমেশচন্দ্র মজুমদার তা মানেন না। রামমোহন 1824 খ্রিস্টাব্দে রেভারেন্ড হেনরি ওয়ারকে একটি পত্রে জানান বাংলার 2/3 মানুষ তাদের সন্তানদের পাশ্চাত্য শিক্ষাদানে আগ্রহী। শিক্ষার্থীদের মন থেকে সামাজিক কুসংস্কার, মূর্তি পুজোর সংস্কার দূর করার জন্য রামমোহন রায় 1826 খ্রিস্টাব্দে একটি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় তিনি আলেকজান্ডার ডাফকে বিশেষভাবে সহায়তা করেন। রাজা রাধাকান্ত দেব 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা ক্ষেত্রে ডেভিড হেয়ার, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার হাউড ইস্ট প্রমুখের সঙ্গে মিলিতভাবে ভূমিকা পালন করেন। তিনি স্কুল বুক সোসাইটি এর ক্যালকাটা স্কুল সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা নিয়েছেন। তিনি হিন্দু মেট্রোপলিটন কলেজের পরিচালন কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ার, জন এলিয়েট, ড্রিঙ্ক ওয়াটারের ভূমিকা। স্কটল্যান্ডে ঘড়ি প্রস্তুতকারক ডেভিড হিয়ার ঘড়ির ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করেন। এই অর্থ তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যয় করেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বাংলা ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার উদ্দেশ্যে তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1818 খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা একাডেমির প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। বড়লাটের শাসন পরিষদের আইন সদস্য ও বাংলা শিক্ষা কাউন্সিলের সভাপতি ছিলেন ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেন বা বেতন সাহেব। তিনি ব্রিটিশ কর্মচারী ব্রিটেন সাহেব বাংলার মেয়েদের মধ্যে শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মিত্রের সঙ্গে যোগাযোগ করেন। নারীদের পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে 1849 খ্রিস্টাব্দে নেটিভ ফিমেল স্কুল নামে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন দিয়ে ব্রিটেন বলেন যে আমি বিশ্বাস করি যে আজকের দিনটি একটি বিপ্লবের সূচনা করতে যাচ্ছে। কিছুদিন পর এখানে মহিলা কলেজও গড়ে উঠবে। বর্তমানে স্কুলটি বেথুন কলেজ স্কুল এবং কলেজটি বেথুন কলেজ নামে পরিচিত। কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসা বিদ্যার চর্চা। লর্ড বেন্টিং চিকিৎসা বিদ্যা পঠন পাঠনের জন্য 1833 খ্রিস্টাব্দে কমিটি নিয়োগ করেন। এই কমিটি রিপোর্টের ভিত্তিতে ভারতীয় শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় ইউরোপীয় চিকিৎসা শাস্ত্র শিক্ষাদানের উদ্দেশ্যে 1835 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজ বেঙ্গল নামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠিত হয়, যা সাধারণভাবে কলকাতা মেডিকেল নামে পরিচিত। এর প্রথম অধ্যক্ষ হচ্ছে মনফোর্ড ব্রামলি। কলেজের বাড়ি তৈরির জন্য জমিদান করেন মতিলাল শীল। লর্ড ডালহৌসির উদ্যোগে 1848 খ্রিস্টাব্দে কলেজের হাসপাতাল ভবন এবং ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এবং নির্মাণ কাজ শেষ হয় 1852
থেকে 1852 খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে কলেজের ক্লাস শুরু হয়। কলকাতা মেডিকেল কলেজ দেশীয় চিকিৎসাশাস্ত্রের অন্যতম কেন্দ্র ছিল। এখানে পাশ করে উমেশচন্দ্র শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ ডাক্তার চট্টগ্রাম, মুর্শিদাবাদ, পাটনা প্রভৃতি স্থানে হাসপাতালের কাজে নিযুক্ত হয়। 1856 খ্রিস্টাব্দে প্রথম মুসলিম ছাত্র হিসেবে রহিম খান এখান থেকে ডাক্তারি পাশ করে। টুকরো কথা, মধুসূদন গুপ্ত। কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রদের সব ব্যবচ্ছেদ অর্থাৎ অ্যানাটমি শিক্ষার প্রয়োজন ছিল, কিন্তু তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে সব ব্যবচ্ছেদ করলে সমাজে পতিত বা একঘরে হওয়ার ভয় ছিল। এই জন্য কোনো ছাত্র সব ব্যবস্থাতে রাজি ছিল না। এই পরিস্থিতিতে কলকাতা মেডিকেল কলেজের বাঙালি ছাত্র মধুসূদন গুপ্ত সব ব্যবচ্ছেদ করে একটি যুগান্তকারী ঘটনা ঘটান। মধুসূদনের সব ব্যবচ্ছেদের কাজে তাকে সহায়তা করেন সেই কলেজের ছাত্র রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত, নবীনচন্দ্র মিত্র প্রমুখ। তিনি 1840 খ্রিস্টাব্দে সাফল্যের সঙ্গে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। মধুসূদন বাংলায় লন্ডন ফার্মাকোপিয়া অ্যানাটমি গ্রন্থ দুটি সংস্কৃত ভাষায় উপরের অ্যানাটমিট বাদে মেকাম গ্রন্থটি অনুবাদ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা বিকাশে চার্লস উড এর নির্দেশনামা ও ভিত্তিতে লর্ড ক্যানিং শাসনকালে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। এর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য 1857 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেলে গড়ে তোলা হয় এই বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ায় প্রথম পাশ্চাত্য ধাঁচের বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ক্যানিং, প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন জেমস উইলিয়াম কোলভিন। প্রেমচাঁদ রায়চাঁদ নিজ নামে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি চালু করেন। 1804 খ্রিস্টাব্দে থেকে দেশের বৃহত্তম গবেষণা এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1858 খ্রিস্টাব্দে যদুনাথ বোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম স্নাতক আর মহিলা স্নাতক। 1882 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এশিয়ার প্রথম ডিলিট বেণীমাধব বড়ুয়া এখানকারই ছাত্র। 19 শতকে বাংলার সমাজ সংস্কার ডক্টর রমেশচন্দ্র মজুমদার মনে করতেন যে সহ বিভিন্ন পণ্ডিত মনে করতেন যে পাশ্চাত্য শিক্ষায় এই গোষ্ঠীর উদ্যোগে বাংলায় সামাজিক কুপ্রথাগুলির বিরুদ্ধে অভূতপূর্ব সংস্কার আন্দোলন শুরু হবে। 19 শতকের প্রথমার্ধে বাংলায় ব্রাহ্ম সমাজ ও নব্যবঙ্গ গোষ্ঠী সমাজ সংস্কারের কাজ গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন। ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ। আধুনিক ভারতের জনক হিসাবে অভিহিত রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। এর নতুন নাম হয় 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ। রামমোহনের নেতৃত্বে একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান এবং সর্বধর্ম সমন্বয় সাধন, মানবতাবাদের প্রতিষ্ঠা প্রভৃতির উদ্দেশ্যে এই সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন আরও সক্রিয় হয়ে ওঠে। তার উদ্যোগে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা, এই সভায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। আর এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। 19 শতকে হিন্দু সমাজে সতীদাহ বা সমমহরণ জাতীয় নিষ্ঠুর বর্বর প্রথা চালু ছিল। এই প্রথা অনুযায়ী স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে জ্বলন্ত চিতে তার বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। 1818 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিরুদ্ধে বাংলায় পুস্তিকা প্রকাশিত হয়। 1819 খ্রিস্টাব্দে রামমোহনের বিরোধী রক্ষণশীল হিন্দু নেতৃবৃন্দ বিধায়ক নামে একটি পুস্তক প্রকাশিত করে।
মনু সংহিতা সহ বিভিন্ন হিন্দু শাস্ত্র ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ প্রথা হিন্দু ও শাস্ত্র বিরোধী। লর্ড উইলিয়াম বেন্টিং নৈতিকতা মানবিকতায় সতীদাহ প্রথা বিরোধী ছিলেন। রামমোহন সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে বাংলার বিশিষ্ট নাগরিকদের সম্বলিত একটি আবেদন পত্রিকা বেন্টিংয়ের কাছে জমা দেন এবং উদার মনস্ক বেন্টিং 17 নম্বর রেগুলেশন আইন পাশ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগ 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলায় সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক আন্দোলনের সূচনা করেন। ডিরোজিও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে তাদের গড়ে তোলেন। নব্যবঙ্গ আন্দোলন ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে কলকাতার ইঙ্গ পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করলে নিজেকে ভারতীয় বলে মনে করতেন। তার লেখা ফকির অব জঙ্গিরা নামে কাব্যগ্রন্থ আমাদের স্বদেশ ভূমির ভারতের প্রতি কবিতায় তার স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায়। ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা যুক্তিবাদের বিকাশ ঘটানোর জন্য তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এখানে ডিরোজিও তার অনুগামীরা অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে নিজেদের মতামত ব্যক্ত করেন। তাদের মুখপাত্র এথেনিয়ান তার উদ্যোগে প্রকাশিত পার্থেনন পত্রিকায় নিয়মিতভাবে নারী শিক্ষার নারী স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতির সপক্ষে এবং ক্যালাইডোস্কোপ পত্রিকায় ইংরেজদের শাসনের বিরুদ্ধে চালানো হয়। ডেভিড কব তার ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবী বলে সমালোচনা করেছেন। বিভিন্ন ত্রুটি বিচ্যুতির সঙ্গে নববঙ্গ গোষ্ঠীর উদ্যোগ আন্দোলন বেশ কিছুদিন ধরে সদর্থক ছিল। ডিরোজিওর মৃত্যু পরবর্তীকালে তার অনুগামীদের উদ্দেশ্যে জ্ঞানান্বেষণ এনকোয়ারার বেঙ্গল স্পেকটেটর হিন্দু পায়োনিয়ার প্রভৃতি পত্রিকা প্রকাশিত হয়। কৃষ্ণদাস পাল তাদের দেশের ভবিষ্যৎ বলে অভিহিত করেছেন এবং কিশোরীচাঁদ মিত্র তাদের কাঞ্চনজঙ্ঘা চূড়ার সঙ্গে তুলনা করেছেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন নব্যবঙ্গরা ছিলেন বাংলার আধুনিক সভ্যতার প্রবর্তক, তারা আমাদের জাতির পিতা, তাদের গুণাবলী চিরস্মরণীয়। হাজী মোহাম্মদ মহসিন 19 শতকে বাংলার মুসলিম সমাজে শিক্ষার প্রসার জনকল্যাণ প্রভৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। শিক্ষাব্রতী সমাজ সংস্কারের দানবীর হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন ধনী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। হজ করে তিনি হাজী মোহাম্মদ মহসিন নামে পরিচিত হন। দীর্ঘ 27 বছর ভ্রমণের পর তিনি 1794 খ্রিস্টাব্দে বাংলায় ফেরেন। তিনি নিজেকে নিঃস্ব করেন, যাবতীয় সম্পত্তি মুসলিমদের সেবার কাজে দান করেন। এই দানের অর্থ মাদ্রাসা শিক্ষার প্রতি চালানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা, চিকিৎসায় বা রাস্তাঘাট তৈরি, পুকুর খনন প্রভৃতি কাজের ব্যয়ের সিদ্ধান্ত হয়। মহসিনের দানের অর্থে দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ শিক্ষার্থী অনাথ অসহায় বঙ্গবাসী উপকৃত হয় এবং আজও হচ্ছে। তার অর্থ সম্পদে মহসিন তহবিল গড়ে ওঠে। মহসিনের আর্থিক সহায়তা এবং শিক্ষাব্রতী মেটা কাফের উদ্যোগে চুঁচুড়ায় কলেজ প্রতিষ্ঠিত হয়, যা হুগলির মহসিন কলেজ নামে পরিচিত। মহসিন তহবিলের অর্থে হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি বার্নস স্কুল, হুগলি মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং ইমামবাড়া হাসপাতাল, হুগলির ইমামবাড়া প্রভৃতি স্থাপিত হয়। মহসিনের নামে খুলনা, চট্টগ্রাম প্রভৃতি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস রয়েছে। তার মহৎ অবদানের জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে 18 শতকের শ্রেষ্ঠ ভারতীয়দের অন্যতম বলে অভিহিত করেছেন। বিধবা বিবাহ আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তত্ত্ববোধনী সভা, নব্যবঙ্গ গোষ্ঠী, কিশোরীচাঁদ মিত্রের সুরিত সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, জ্যোতিরাও ফুলের তত্ত্বাবধায়ক সমাজ, প্রার্থনা সমাজ প্রভৃতি বিধবা বিবাহকে সমর্থন করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে লর্ড ডালহৌসি 15 নম্বর রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন প্রচলন করেন। এই বছর 7ই ডিসেম্বর বিদ্যাসাগর উদ্যোগে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বর্ধমানের কালীমতী নামে জৈনক বিধবাকে বিবাহ করলে কলকাতায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়। বিদ্যাসাগর 1870 খ্রিস্টাব্দে নিজ পুত্র নারায়ণচন্দ্রকে ভবসুন্দরী নামে বিধবার সঙ্গে বিবাহ দেন। বিধবা বিবাহ বিরোধীদের প্রতিবাদের উত্তর দেওয়ার জন্য বিদ্যাসাগর অতি অল্প হইল আবার অতি অল্প হইল নামে পুস্তিকা প্রকাশ করেন। বাংলায় শশীপদ, বোম্বাই প্রার্থনা সমাজ,
মহারাষ্ট্রে ডি.কে. কার্ভে, মাদ্রাসে বীর সালিঙ্গম বিধবা বিবাহকে সাফল্য মণ্ডিত করে তোলেন। 19 শতকের ধর্ম সংস্কার, রায় আন্দোলন, বিবর্তন, বিভাজন। ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্ব যখন মধ্য গগনে, তখন তরুণ কেশবচন্দ্র সেন 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দেন। তিনি তার প্রতিভা দক্ষতার গুণে শীঘ্রই দেবেন্দ্রনাথের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দেবেন্দ্রনাথ তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন এবং ব্রাহ্ম সমাজের আচার্য পদে নিয়োগ দেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার কেশবচন্দ্রের নেতৃত্বাধীন আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন। শিক্ষা প্রসারের উদ্যোগে তিনি মেহনতি মানুষদের জন্য নৈশ বিদ্যালয় এবং মহিলাদের জন্য ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। পৌত্তলিকতার বিরোধিতা, একেশ্বরবাদ, সর্বধর্ম সমন্বয়ক, মানবতার প্রভৃতি উচ্চধর্মীয় আদর্শগুলির প্রচারে তার নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ সক্রিয় উদ্যোগ নেয়। কেশবচন্দ্রের নেতৃত্বে 1865 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় ব্রাহ্ম সমাজের 50টি শাখা স্থাপিত হয়। এক নজরে ব্রাহ্ম সমাজের বিভাজন। কেশবচন্দ্র সেন তার অনুগামীরা নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ থেকে বহির্ভূত হয়। ব্রাহ্ম সমাজ সম্পর্কে আরও বিভিন্ন তথ্যগুলি এখানে দেয়া আছে। সেখানে শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস প্রমুখ তরুণ কেশবচন্দ্রকে ত্যাগ করেন এবং সাধারণ ব্রাহ্ম সমাজ নামে পৃথক ব্রাহ্ম সমাজ গঠন করেন। এখানে সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীর কথা উল্লেখ আছে। শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা শেষ করার পরে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন এবং ব্রাহ্ম সমাজে যোগ দেন। 25 বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। পরে কেশবচন্দ্রের সঙ্গে তার অনুগামী কয়েকজন তরুণ ব্রাহ্ম নেতার মতবিরোধ দেখা দিলে বিজয়কৃষ্ণ গোস্বামীকে আচার্য করে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠিত হয়। এখানে পর্যালোচনা করা আছে। এখানে আরেকজন বিখ্যাত মানুষের কথা বলা আছে, রামকৃষ্ণের সমন্বয়ের আদর্শ। 19 শতকে খ্রিস্টান মিশনারি ব্রাহ্ম সমাজ নববঙ্গের সদস্যরা হিন্দু ধর্মের কুসংস্কারগুলিকে ক্রমাগত আক্রমণ করতে থাকলে সনাতন ধর্মের অগ্রগতি প্রায় দিশেহারা হয়ে পড়ে। তো এই সময় যুগ পুরুষ রূপে জন্মগ্রহণ করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। তার মধ্যে তথাকথিত আধুনিক শিক্ষা, পাণ্ডিত্য, ঐশ্বর্য কোনো কিছুই ছিল না, কিন্তু তিনি যে সহজ সরল ভাষায় উপমার সাহায্যে ধর্মীয় মতাদর্শ প্রচার করেন তা শিক্ষিত অশিক্ষিত বাঙালি সমাজকে আকৃষ্ট করে। শ্রী রামকৃষ্ণ বলতেন, সকল ধর্মই সত্য, তারই কথায় সব ধর্মের লোকেরা এক ঈশ্বরকে ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে রাম, কেউ বলছে হরি, কেউ বলছে আল্লাহ, কেউ বলছে ব্রহ্ম। নাম আলাদা কিন্তু একই বস্তু। যত মত তত পথের আদর্শ প্রচার করেন তিনি। বৈষ্ণব, শাক্ত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের সাধনার মধ্যে দিয়ে তিনি ঈশ্বর লাভ সম্ভব বলেন। তিনি বলেন, ছাদে নানা উপায়ে ওঠা যায়। পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি আর শুধু দড়ি দিয়ে ওঠা যায়। পর্যালোচনা, এখানে রামকৃষ্ণ সম্পর্কে পর্যালোচনা দেওয়া আছে। জীবে দয়া সার, শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছেন। স্বামীজি হচ্ছে আধুনিক বাংলা তথা ধর্মীয় ক্ষেত্রে মনীষীর সর্বাধিক আলোড়ন সৃষ্টি করেছেন। তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হলেন ধর্মীয় চিন্তাধারা গুরুত্বপূর্ণ দিক নব বেদান্ত বা প্রাচীন অদ্বৈতবাদ বা অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হয় যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তার এই ব্যাখ্যা নব্য বেদান্তবাদ নামে পরিচিত ছিল। তিনি আরও বলেন যে শুধু বিশ্বাসে মানুষ চলে না, তার চাই বৌদ্ধিক বিশ্বাস। 1893 খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি যোগ দেন, যেখানে তিনি তার বক্তৃতায় ভারতের সনাতন হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্তের বিশ্বজনীন আদর্শ এবং বিশ্বজনীন মানবপ্রেমের কথা বলেন। বিবেকানন্দের নব্য বেদান্তের অভিমুখ ছিল একটা, আত্মনো মোক্ষার্থং জগদ্দিতায়চ, অর্থাৎ জগতের কল্যাণেই নিজের মোক্ষ লাভ। তাই তিনি সকলকে জগতের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে বলেন। নব্য বেদান্তের মূল কথা হলো, যোদ্ধা যুদ্ধ করুক, ব্যবসায়ী ব্যবসা করুক, কৃষি জমি চাষ করুক, কিন্তু তারা যেন সকলে নিজের কর্মকে ব্রহ্মদৃষ্টিতে সম্পাদন করেন। সকল জীবকে শিবজ্ঞানে সেবা করতে হবে।
পর্যালোচনা, বিবেকানন্দ সম্পর্কে পর্যালোচনা। লালন ফকির, জন্ম 1784, প্রয়াত 1890। তিনি লালন সাঁই নামে পরিচিত ছিলেন। তরুণ বয়সে তীর্থভ্রমণে বেরিয়ে গুটি বসন্ত রোগে আক্রান্ত হলে তার সঙ্গীরা তাকে ফেলে চলে আসেন। পরে মলম শাহ এবং তার স্ত্রী মতিজানের সেবায় তিনি সুস্থ হন। পরে কুষ্টিয়ায় ছেউড়িয়ায় বসবাস শুরু করেন। লালনের নিজেকে ধর্মবিশ্বাস কী ছিল তা নিয়ে বিতর্ক আছে। কেউ বলে তিনি হিন্দু, কেউ বলে মুসলিম, কিন্তু লালন নিজে এ বিষয়ে কিছু বলেননি। তিনি গান বেঁধেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বিশ্বাস করতেন যে সকল মানুষের মাঝে বাস করে থাকে মনের মানুষ। সেই মনের মানুষকে নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ, লিঙ্গ ভেদ নেই। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যারে। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান ও দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছেন। 1890 খ্রিস্টাব্দের 116 বছর বয়সে লালনের মৃত্যু হয়। তার মৃত্যুর পর হিন্দু বা মুসলিম কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। বাংলায় নবজাগরণ এবং চরিত্র পর্যালোচনা। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন ঘটলে সেখানে শিল্পকর্ম নিয়ে ইতালিতে চলে যান। ইতালির বৌদ্ধিক জগতে অগ্রগতি ঘটে, যা নবজাগরণ নামে পরিচিত। ইতালির ফ্লোরেন্স শহরে শুরু হয় নবজাগরণ। ক্রমে সেটি ইতালি এবং ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে। বাঙালির ভাবজগতে এক বৌদ্ধিক আন্দোলন শুরু হয়। কলকাতার মধ্যবিত্ত শ্রেণী, ধনী জমিদার শ্রেণী পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সংস্পর্শে এলে তারা কলকাতা মধ্যবিত্ত সংস্পর্শে এলে যুক্তিবাদ, মানবতাবাদ, উদারবাদ প্রভৃতি নানা বিশেষভাবে আকৃষ্ট হয়। রামমোহন, বিদ্যাসাগর, কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বাংলার নবজাগরণে চরিত্র বিশ্লেষণ এখানে দেখা যাচ্ছে। রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কার্যকলাপে হিন্দু জাগরণের ছায়া দেখা যায়। রামমোহন, বিদ্যাসাগর হিন্দু শাস্ত্রভিত্তিক সমাজ পরিবর্তনের ডাক দেন। প্রাচ্য পুনরুজ্জীবী ধারার জাগরণে নেতৃত্ব দিয়ে সনাতনপন্থীরা প্রগতিশীল মানসিকতা ব্যক্তিত্ব, এদের মধ্যে বিখ্যাত ছিলেন রাধাকান্ত দেব, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ। পাশ্চাত্য যুক্তিবাদী ধারার নব্যবঙ্গ গোষ্ঠী, তাদের লক্ষ্য ছিল পাশ্চাত্যের পশ্চাৎপদ সভ্যতা সংস্কৃতিতে সম্পূর্ণ বর্জন করে পাশ্চাত্য যুক্তিবাদকে গ্রহণ করা। সমন্বয়বাদী ধারার নেতৃত্বে ছিলেন রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ। 19 শতকে নবজাগরণ বিতর্ক। স্যার যদুনাথ সরকার হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে 19 শতকে বৌদ্ধিক অগ্রগতিকে দ্বিধাহীনভাবে নবজাগরণ বলে লিখেছেন। তিনি লিখেছেন, কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপে যে নবজাগরণ দেখা দেয় তা 19 শতকে বাংলায় নবজাগরণ ছিল তার চেয়েও অধিক ব্যাপক এবং বৈপ্লবিক। অশোক মিত্র, বিনয় মিত্র, সুপ্রকাশ রায়, বরুণ দে, সুমিত সরকার প্রমুখ 19 শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতি নবজাগরণ বলে স্বীকার করেছেন। সেন্সাস কমিশনার অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে সেন্সার রিপোর্টে এটিকে তথাকথিত নবজাগরণ বলেছেন। বিনয় ঘোষ মনে করেছেন যে 19 শতকে বাংলার জাগরণ ছিল ঐতিহাসিক প্রবঞ্চনা। সুপ্রকাশ রায় লিখেছেন, বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী। ঔপনিবেশিক আমলে ভারতের বিভিন্ন সংস্কারমূলক ঘটনাবলী।